ছবির মতো সুন্দর একটি গ্রাম কৃষ্ণপুর। গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে। গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখলে যে কারোরই চোখ জুড়িয়ে যাবে। গ্রামের মায়ামাখা দৃশ্যগুলো চিত্তে অনেক প্রশান্তি প্রদান করে। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে গেলে চোখ আটকে যাবে ঝাঁকঝাঁক রাজহাঁস কিংবা পাতি হাঁসের দলে। আঁকা বাঁকা নদীর দুতীরে অবারিত সবুজ মাঠ। মাঝে মাঝে গ্রাম, আবার কখনো বা মাঠ রয়েছে। গ্রামগুলো মাঠের সাথে মিশে অনেক জায়গায় এক হয়ে গেছে। গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ, সারি সারি গাছপালা, ফসলের ক্ষেত, শান বাঁধানো পুকুর ঘাট, সবকিছুই দেখলে মনে হবে এ যেন শিল্পীর রং তুলি দিয়ে আঁকা কোনো ছবি। সবে সকাল হয়েছে, গ্রামের বধূরা চলেছে গ্রামের কুল দেবী মা বগলামুখী দেবীর মন্দিরে। এই কৃষ্ণপুর গ্রামে মা বগলামুখীর রুদ্র বিগ্রহ বহু বছর ধরেই পূজিত হয়ে আসছে এবং তা অত্যন্ত জাগ্রত। রক্ত সিংহাসনে আসীন দেবী বগলামুখী পীতবর্ণ, পীত বসনা। দ্বিভুজা দেবীর এক হাতে মুদগর এবং অপর হাতে ধরা শত্রুর জিভা। মায়ের মূর্তি কখনো কখনো চতুর্ভুজা দেখা গেল। কৃষ্ণপুরের মন্দিরের মা বগলামুখী দেবী কিন্তু দ্বিভুজাই। মূলত শত্রু দমনের জন্যই এই দেবী বগলামুখী অত্যন্ত প্রসিদ্ধ। বহু দূর থেকেও বেশ অনেক ভক্তেরই সমাগম ঘটে এই মন্দিরে। নিয়ম করেই দিনে দুবার মায়ের মন্দিরে পুজোর ব্যবস্থা করা হয়। রোজ দিনের মতোই আজও মায়ের নিত্য পুজো শুরুর সময় হয়েছে। পুরোহিত মশাই আসনে বসলেন। গাত্রবর্ণের দেহ তার লাল বস্ত্রে ঢাকা, আর পরনে রয়েছে এক সাদা ধবধবে ধুতি। কেশবিহীন মস্তকের পিছন দিকে রয়েছে একটি লম্বা টিকি। পুরোহিত মশাই পুজোর সমস্ত জোগাড়যন্ত্র করে প্রদীপ জ্বালাতে গেলেন। কিন্তু এ কি, বারবার চেষ্টা করেও কেন তিনি ব্যর্থ হচ্ছেন প্রদীপ জ্বালাতে? কি হলো হঠাৎ করে? এই ঘটনা দেখে সকলেই কিন্তু খুব ভয় পেয়ে গেল। কোনো রকমে নম নম করে পুজো দিয়ে তারা যে যার বাড়ি চলে যায়। তারা মনে মনে ভাবল নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে, তাই হয়তো মা রুষ্ট হয়েছেন। এই ঘটনার এক বিষণ্ণ ছাপ সকলের মনে কিন্তু রয়েই গেল। পরের দিন সকাল হতেই আবার যে যার নিত্যদিনের কাজে লেগে পড়ল। আগের দিনের মন্দিরের ঘটনা বেশ কিছুজন ভুলে গেলেও কিছু মানুষের মনে ওই ঘটনার ছাপ রয়ে গেছে। তাই তারা বিষয়টিকে পরখ করে দেখার জন্য আজ পুনরায় মা বগলামুখীর মন্দিরে পুজো দিতে এসেছে। তবে আজ কিন্তু প্রদীপ জ্বলছে। তবে কি হয়েছিল কাল? কাল তো শত চেষ্টা করেও প্রদীপ জ্বালানো যায়নি। তা যাগ্গে, যা হয়েছিল তা হয়তো মায়ের ক্ষোভ বা রুষ্টতার কারণে নয়, দেশলাই কাঠির সমস্যার জন্যই বোধহয় হয়েছিল। কয়েকদিনের মধ্যেই যথারীতি সকলের মন থেকে এই ঘটনার ছাপ মুছে যায়। তবে সকলের মন থেকে মুছে গেলেও একজনের মনে কিন্তু এই ঘটনা একেবারে দাগ কেটে যায়। কে সে? সে হলো বিনু। বয়স তার 14 বছর, কিন্তু তার বুদ্ধি প্রখর। সে ফুলের মতো মিষ্টি এবং পবিত্র। সর্বদা সে অন্যায়ের প্রতিবাদ করে থাকে। এই বিনুর মনেই ভাবনা এলো, হঠাৎ করে একদিনই কেন প্রদীপে আগুন জ্বলবে না? আবার পরের দিন সব ঠিক হয়ে গেল। এর কারণ কি শুধু দেশলাই কাঠি, নাকি? না, আর বেশি কিছু ভাবতে পারে না বিনু। এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। সূর্য এখন মাথার ওপর। সূর্যের প্রখর তেজে আশেপাশের গাছপালাগুলো কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে। মাঠের ধার ঘেঁষে বাড়ি ফিরছে বিনু। মেঠো পথের দুধারের গাছের ছায়াগুলো কেবল প্রশান্তি প্রদান করছে। আশেপাশে কোনো জনমানুষ প্রায় নেই বললেই চলে। দূরে বটগাছের নিচে
কেউ একটা বসে রয়েছে। বিনু ভাবল হয়তো কোনো ক্লান্ত পথিক। তবে কিছুটা কাছে আসতেই সেই ব্যক্তির মুখমণ্ডল পরিষ্কার দেখা যেতে লাগলো। ওটা একটা সাধু বসে আছে না? হ্যাঁ, তাই তো, একটা সাধুই তো সে। রোদের যা তেজ, সেদিকে বেশিক্ষণ তাকানো যাচ্ছে না একভাবে। সামনে একটু এগিয়ে যাওয়া যাক। একটু এগোতেই তার চোখে পড়ল একটা সাধু, সাথে একটা ঝুলি আর কিছু মাথার খুলি। তবে তার মধ্যে কেমন যেন একটা চণ্ডাল চণ্ডাল ভাব রয়েছে। তার মাথায় অগোছালো লম্বা চুল, মুখে দাড়ি গোফের জঙ্গল, গায়ে একটা আষ্টে গন্ধ, আর চোখটা তার আধ বোঝা। বিড়বিড় করে সে কোনো মন্ত্র পড়ছে বলেই বিনুর মনে হচ্ছে। না, বিনু আর পারল না সেই অস্বস্তিকর পরিবেশের মধ্যে দাঁড়িয়ে থাকতে। এক নিঃশ্বাসে ছুট লাগালো বাড়ির দিকে। তবে কি যেন মনে হতেই একবারের জন্য সে পিছন ফিরে তাকালো। সেটাই হয়তো তার জীবনের সবথেকে বড় ভুল ছিল। সেদিকে তাকাতেই সে যা দেখল, তাতে তার গায়ের সমস্ত রোম খাড়া হয়ে গেল। বিনু যা দেখল তা খানিকটা এরকম। সাধুটার শরীরের রং ঠিক যেন বোঝা যাচ্ছে না, কারণ তার শরীর এই মুহূর্তে হয়ে উঠেছে মাছের আঁশের ন্যায়, আর তার চুলগুলো হাওয়ায় ভাসছে। তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু নিক্ষিপ্ত রয়েছে বিনুর দিকেই, আর সেই দৃষ্টি যতটা না মায়াবী, তার থেকে ততোধিক বেশি হিংস্র। বিনু আর সেদিকে তাকিয়ে থাকতে পারল না। তার সারা শরীর জুড়ে কেমন যেন এক অদ্ভুত শীতল স্রোত বইতে লাগলো। সে কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে সে সাধুর দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক অদ্ভুত ঘোরের মধ্যে রয়েছে বিনু। তার যে এখন সেখান থেকে পালানো উচিত, সেই বুদ্ধিটুকুও যেন তার লোপ পেয়েছে। সম্বিত ফিরতেই বিনু আর এক দণ্ড সময় নষ্ট করল না। সেখান থেকে ছুটে সে সোজা বাড়ির দিকে গেল। এভাবে দেখতে দেখতে খুব তাড়াতাড়ি কেটে গেল প্রায় 5 মাস। কিন্তু গ্রাম হয়ে উঠেছে অত্যন্ত বিষণ্ণ। নেই কোনো আনন্দ, নেই কোনো পালা পার্বণ। এ যেন এক অপরিচিত আতঙ্ক মিশ্রিত কোনো স্থান। গ্রামের সকলের মুখেই কেমন যেন আতঙ্কের ছাপ। বিগত 5 মাস ধরে প্রতি মাসের তৃতীয় শনিবার গ্রামের 18 বছরের নিচে একটি করে ছেলে বা মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। আর সেই কারণেই গ্রামের কেউই আর তাদের ছেলে মেয়েদের বিকালের পর বাড়ির বাইরে বের হতে দেয় না। কিন্তু তাও কিভাবে যেন সেই নির্দিষ্ট দিনে কেউ না কেউ ঠিক নিখোঁজ হয়েই যাচ্ছে। গ্রামের কেউ কিন্তু হাজার চেষ্টা করেও এই রহস্যের কোনো কুল কিনারা বের করতে পারেনি। কিন্তু বিনুর মনে সেই সাধুর ব্যাপারে কেমন যেন এক সন্দেহের সঞ্চার হয়েছে। ওই সাধুটা কে? বিনু জানতে পেরেছে ওই সাধুটা যেদিন থেকে গ্রামে এসেছে সেদিনই মন্দিরে প্রদীপ জ্বলছিল না। আর সে আসার পর থেকেই এই গ্রামে এরকম হাহাকার লেগেছে। প্রাণবন্ত গ্রামটা কেমন যেন হঠাৎ করেই নিষ্প্রাণ হয়ে পড়েছে। গ্রামের প্রত্যেকটা মানুষই তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। কিন্তু গ্রামবাসীদের কোনো বিপদ হলে তারা তো সে সাধুরার কাছেই যায়, আর সেও তো সকলের মঙ্গলই করে। তাহলে বিনু যেন কোনো হিসাবই ঠিক মেলাতে পারছিল না। তাহলে বিনু কি সেই সাধুরাকে ভুল বুঝছে? না, সে আর বেশি কিছু ভাবতে পারে না। সে অপেক্ষা করতে থাকে আগামী মাসের তৃতীয় শনিবারের।
দেখতে দেখতে শ্রাবণ মাসের তৃতীয় শনিবার চলে এলো। এবার কার পালা কে জানে। সকলেই তাদের সন্তানদের নিয়ে ঘরবন্দি হয়ে আছে। কিন্তু বাড়ির লোকের চোখে ফাঁকি দিয়ে অন্ধকারের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল বিনু। এক দৌড়ে ছুটে গেল সেই বট গাছটার কাছে, লুকিয়ে পড়ল একটা ঝোপের আড়ালে। আরে ওই তো সেই সাধু। রাতের ঘুটঘুটে অন্ধকার যেন সেই সাধুকে আরো রহস্যময়, আরো ভয়ানক করে তুলেছে। কিন্তু তার সামনে ওটা কে? রিমি না? হ্যাঁ, ওটা তো রিমি। রিমি তো বিনুর খুব ভালো বন্ধু। তবে কি আজ রিমির পালা? না না, আর চুপ করে থাকা যায় না। সে রিমিকে কিছুতেই নিজের চোখের সামনে শেষ হতে দিতে পারে না। কে বলতে পারে আজ চুপ করে থাকলে পরের মাসে সেই সাধুর শিকার হয়ে উঠবে এই বিনুই। না, যে করেই হোক রিমিকে বাঁচাতেই হবে। দুপুরেই বিনু বগলামুখী মায়ের মন্দির থেকে মায়ের হাতের ধারালো খড়গটা লুকিয়ে নিয়ে এসেছিল। বিনু আর এক মুহূর্ত সময় নষ্ট না করেই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়ালো সেই সাধুর সামনে। রাগে গর্জে উঠে সে বলল, তুই একটা অকাল কুষ্মাণ্ড নরপিশাচ! কত মায়ের যে কোল খালি করেছিস তুই, তার কোনো হিসেব নেই। তোকে আমি আর কারো প্রাণ নিতে দেব না। জয় মা বগলামুখীর জয়। এই বলেই এক কোপে সে কেটে ফেলল সেই ভণ্ড সাধুর দক্ষিণ হস্ত। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সাধু তাকে অভিশাপ দিল, তুই তুই আমার অমর হওয়ার সাধনা সম্পূর্ণ হতে দিলি না। তুই হারাবি তোর সব থেকে কাছের, সব থেকে প্রিয় মানুষগুলোকে। আমিও আবার ফিরে আসবই। কথা শেষ করেই সেই সাধু এক প্রকার ঘষ্টাতে ঘষ্টাতে দূরে জঙ্গলের দিকে চলে গেল। বিনু কিছুক্ষণ সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। কিছুক্ষণের মধ্যেই দূরের অন্ধকারে সেই সাধু মিলিয়ে গেল। বিনুর সারা শরীর কেমন যেন থরথর করে কাঁপছে। যে মেয়ে একটা পিঁপড়ে অবধি মারেনি, সে আজ একটা মানুষকে আঘাত করে ফেলল। আর শুধু আঘাত নয়, তার একটা হাত সে কেটে ফেলল। এই ব্যাপারটা বিনু যেন কিছুতেই মেনে নিতে পারছে না। বিনু পিছন ফিরে তার বন্ধু রিমির দিকে তাকালো। সে দেখল রিমি কেমন যেন এক ঘোরের মধ্যে রয়েছে। বিনু কোনো রকমে রিমিকে তার শরীরে ভর করে তুলে তাকে তাদের বাড়িতে দিয়ে এলো। রিমির বাড়ির সকলে বিনুকে অশেষ ধন্যবাদ জানালো এবং বিনু তাদেরকে সমস্ত ঘটনাটা খুলে বলল। সমস্ত কিছু শোনার পর তারা একেবারে হতবাক হয়ে গেল। যে মানুষটাকে গ্রামের প্রত্যেকে এত শ্রদ্ধা, এত ভরসা করত, সে কিনা তাদের সাথে এরকম করল। তারা আর বেশি কিছু ভাবতে পারল না। শুধু তাদের মেয়ের প্রাণ রক্ষার জন্য মনে মনে মা বগলামুখীকে তারা 100 কোটি প্রণাম জানালো। রিমি কিছুটা সুস্থ হতেই বিনু তাদের বাড়ির সকলকে তার জন্য দুশ্চিন্তা করছে। কারণ সে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে পালিয়ে এসেছে। তার মা হয়তো এতক্ষণে কান্নাকাটিও শুরু করে দিয়েছে। এইসব ভেবে বিনু তার হাঁটার গতি আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। কিন্তু বাড়ি ফিরে বিনু অবাক হয়ে গেল। সে বাড়ি ফিরতে দেরি করলে তার মা তার জন্য বাড়ির দাওয়ায় বসে অপেক্ষা করে। তাহলে আজ কি হলো? আর তার বাড়িটাই বা কেন এত অন্ধকার আজ? তার বাড়ি তো কখনো এরকম অন্ধকার থাকে না। আর বাড়িটা হঠাৎ করে এত নিস্তব্ধ বা হলো কি করে? তাহলে কি বাড়িতে কেউ নেই, নাকি তাদের কোনো বিপদ হয়েছে? না না, আর বেশি কিছু ভাবতে পারে না বিনু। অন্ধকারে চোখ সরিয়ে যেতেই সে হাতড়ে হাতড়ে একটা মোমবাতি আর কয়েকটা দেশলাই কাঠি পেল।
মোমবাতিতে আগুন জ্বালিয়ে প্রতিটা ঘর সে দেখতে লাগলো। কিন্তু এ কি, একেবারে বাড়ির শেষ প্রান্তের ঘরটাতে মোমবাতির আলো ফেলতেই যে দৃশ্য তার সামনে ফুটে ওঠে তা দেখে বিনুর পায়ের তলা থেকে মাটি যেন সরে যায়। বিনু দেখে ঘরের মেঝেতে বাড়ির সকলের দেহ রক্তে মাখামাখি হয়ে একসাথে পড়ে রয়েছে। কারোর দেহেই আর প্রাণ নেই। হে ঈশ্বর, আর দাঁড়িয়ে থাকতে পারে না বিনু। তবে কি সেই সাধুর অভিশাপে ফলে গেল? তার মাথায় হাজারো প্রশ্নেরা একসাথে ভিড় জমিয়েছে। তবে বেশিক্ষণ আর বিনু সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। তার সারা শরীর কেমন যেন ঠান্ডা হয়ে এসেছে। তার চোখ থেকে অঝরে জল ঝরে পড়ছে। এক ছুটে কাঁদতে কাঁদতে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পরদিন সকালবেলায় গোটা গ্রামে সমস্ত ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীরা সকলে মিলে বিনুদের বাড়িতে যায় তাকে ধন্যবাদ জানাতে। কিন্তু বিনুর বাড়িতে পৌঁছে তারা বাড়ির লোকদের রক্তাক্ত দেহগুলো দেখে একেবারে শিউরে ওঠে। কি করে হলো এসব? কেই বা এমন নৃশংস কাজ করলো? আর বিনুই বা এখন কোথায়? বাপ মা মরা মেয়েটার এখন যে কি হবে সেটাই অনেকে ভাবতে লাগলো। আবার কেউ কেউ ভাবলো বিনু হয়তো পালিয়ে গেছে, বা সেই ভণ্ড সাধুই হয়তো তাকে অপহরণ করে নিয়ে গেছে। বিনুর কথা ভেবে অনেকেই খুব কষ্ট পেল। তবে সময় কিন্তু কারো দুঃখ কষ্ট দেখে থেমে গিয়ে শোক পালন করে না। সে নিজের মতোই চলতে লাগলো। এভাবেই কাটতে থাকলো একের পর এক দিন, মাস, বছর। বিনুর খোঁজও কেউ আর কোনোদিনও পেল না। ধীরে ধীরে এই ঘটনার রেশটাও গ্রামবাসীদের মন থেকে মুছে গেল। উফ, আরে এই কোথায় নিয়ে চললে বলো তো আমাকে? সেই থেকে একটু আর একটু বলেই যাচ্ছ। বলি একটুখানি রাস্তা যেতে কতক্ষণ লাগে? আর কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি, সেটা আমাকে একটু বলো তো বাবু। আমার হাতের এই ত্রিশূলখানা দেখেছো তো? কিছু বেগরবাই করলে দেখতে পাবে এর কেরামতি। এগে মোরা তারাপীঠ যাইতেছি গো ঠাকুরুন, কারণখানা মু বলতে পারুম না, তবে আপনি চিন্তা করিবেন না, আমরা ঠিক পৌঁছাই যাইমু। আপনি বরং একটু জিরাইয়া নেন, ও একটু বসি। তা আপনি হঠাৎ কইরা তন্ত্রবিদ্যা শিখতে যাইলেন কি নিয়ে? যা থাকে কপালে ভবিষ্যতে তাই ফলে। আসলে আমি 14 বছর আগে ঠিক করেছিলাম যে যেভাবেই হোক আমাকে তন্ত্রবিদ্যা শিখতে হবে। আমার অতীত আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু জেনে রাখো একটা বড় প্রতিশোধ আমাকে নিতেই হবে। আর তাই সব কিছু ছেড়ে সেই তন্ত্রকেই আমি নিজের বন্ধু বানিয়ে ফেলেছি। তা বেশ বেশ, প্রতিশোধ না হয় পরে নিবেন, এখন চলেন। আকাশের পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যেতে চলেছে। দিনের শেষে থেমে গেছে চারপাশের কর্মকোলাহল। প্রকৃতিতে নেমে এসেছে এক অন্যরকম প্রশান্তি। পশু পাখিরা তাদের নীড়ে ফিরে যেতে শুরু করেছে। সারা দিনের কর্মব্যস্ততার পর এখন শ্রান্ত মানুষের ঘরে ফেরার পালা।
সর্বত্রই বিরাজ করছে এক নৈসর্গিক নীরবতা। সূর্যের রক্তিম আলোর ছটায় প্রকৃতি যেন এক অন্যরকম রঙে নিজেকে সাজিয়েছে। অস্তগামী সূর্যের লাল টিপ কপালে পড়ে পৃথিবী যেন নববধূর সাজে সেজে উঠেছে। দিবসের অবসান আর রাত্রির আগমনের এই মাহেন্দ্র খণ্ডিতে পৃথিবী যেন মিলন বিরহের খেলায় মেতে উঠেছে। আকাশ আর মাটি যেন মুখোমুখি মৌন মুখর। সেই অপার্থিব মৌনতা ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ চরাচরে। ছায়া ঢাকা গ্রামের নিবিড় প্রেক্ষাপটে সূর্যাস্তের দৃশ্যটা ঘুমটা টানা লাজুক বধূর কথা স্মরণ করিয়ে দেয়। ঘনায়মন সন্ধ্যার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে দুটি রক্ত মাংসের জীব চলেছে পবিত্র ভূমি তারাপীঠের উদ্দেশ্যে। একজন হলো বিনয়, যে তারাপীঠের এক নামকরা সাধকের সহকারী হিসেবে প্রায় 7 বছর যাবৎ কাজ করছে। আর অপরজন হলেন বজ্রযোগিনী মা। তিনি হলেন একজন বিখ্যাত সাধিকা। বম শঙ্কর, আয় বিনয়, আয় আয়, তুইও আয় মা। কি কারণে আমাকে এখানে আনা হলো বাবা? আর আপনিই বা কে বাবা? আমি রুদ্রমোহন মহাতান্ত্রিক। বিশেষ এক কারণে আজ তুই তারা মায়ের পবিত্র স্থানে দাঁড়িয়ে আছিস। কি কারণ? বম শঙ্কর, শোন তবে। রুদ্রমোহন যা বললেন তা খানিকটা এরকম। বিগত 2 মাস ধরে বনপাস গ্রামে প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার 18 বছরের নিচে একটি করে ছেলে বা মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে। তার পরের দিনই নাকি তাদের নিথর হয়ে যাওয়া দেহ পাওয়া যাচ্ছে তাদেরই বাড়ির পিছনে। কেউ এই ঘটনার কোনো রকম সুরাহা করতে পারছে না। এদিকে ওই গ্রামে কয়েকদিন আগেই একটা সাধু এসেছে, তবে তার মধ্যে কেমন যেন একটা চণ্ডাল চণ্ডাল ভাব রয়েছে। তার ডান হাতটা নেই, কিন্তু কেউ তাকে সন্দেহ করে না। তবে রুদ্রমোহন বুঝতে পেরেছেন এটা ওই ভণ্ড সাধুরই কীর্তি। এছাড়াও তাকে মা তারা স্বপ্ন দিয়ে বলেছেন যে এই ঘটনার প্রকৃত দোষীকে শাস্তি একমাত্র একজনে দিতে পারে, আর তিনি হলেন এই বজ্রযোগিনী। তাই রুদ্রমোহন বিনয়কে দিয়ে তাকে এখানে নিয়ে এসেছেন। সব ঘটনা শুনে বজ্রযোগিনীর সামনে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়। প্রতিশোধ নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। এবার আর কিছুতেই তার হাত থেকে রেহাই পাবে না ওই ভণ্ড সাধু। স্বয়ং মা তারাও চান যে বজ্রযোগিনী এই ভণ্ড সাধুর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াক। ছোট্ট একটা গ্রাম বনপাস। এখানে হাতে গোনা মাত্র কয়েকটি পরিবারের বাস। দিনের আলোয় এই গ্রামের সৌন্দর্য একেবারে মনোমুগ্ধকর। দেখে মনে হয় যেন কোনো দক্ষ শিল্পীর রং তুলির মাধ্যমে এই গ্রামকে তার শিল্পের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গেছে। মাঝে মধ্যেই বসত বাড়ি আর চারপাশে বিভিন্ন ছোট বড় গাছপালা। বজ্রযোগিনী দেবী গ্রামে ঘোরার সময় সারাটাক্ষণ কেমন যেন একটা বাধা ধরা অস্বস্তি অনুভব করছিলেন। কিছুক্ষণ গ্রামটা পরিদর্শন করে খানিক বাদে তারা বাড়ি ফিরে এলেন। বাড়ি এসে বজ্রযোগিনী রুদ্রমোহন তান্ত্রিককে উদ্দেশ্য করে বললেন, যা বুঝলাম ওই সাধু এই গোটা গ্রামটাকে একটা মায়াবী বাঁধনে বেঁধে রেখেছে। তাই গ্রামে প্রবেশ করা গেলেও গ্রাম থেকে বাইরে বেরোনো কিন্তু অসম্ভব। আজ রাতেই আমরা একটা যজ্ঞে বসবো, তবে এই যজ্ঞটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। বিন্দুমাত্র গন্ডগোল হলেই কিন্তু সবকিছু একেবারে শেষ হয়ে যাবে। ওই সাধু অমর হওয়ার সাধনা করছে, যা একবার সম্পূর্ণ হলে কিন্তু বিরাট বড় বিপদ হয়ে যাবে। তাই আমাদের এখনই যা করার করতে হবে। পরাশর বাবু, আপনি বরং বিনয়কে নিয়ে কিছু যজ্ঞের সামগ্রী কিনতে যান। আমি একটা কাগজে সব সামগ্রীর নাম লিখে দিচ্ছি।
অল্পই কিছু সামগ্রী লাগবে। বাবা, আমি আর আপনি বরং শ্মশানে গিয়ে অপেক্ষা করি। শ্মশানটাও একটু ঘুরে দেখা যাবে। তবে যজ্ঞটা কিন্তু আমিই করব, কারণ প্রতিশোধটা কিন্তু আমাকেই নিতে হবে। কথা শেষ করে দুপুরের আহার সম্পন্ন করে বিকাল নাগাদ পরাশরবাবু আর বিনয়কে বিদায় জানিয়ে বজ্রযোগিনী আর রুদ্রমোহন তান্ত্রিক বেরিয়ে পড়লেন শ্মশানের উদ্দেশ্যে। যাওয়ার পথে তাদের বারবার মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের গন্তব্যে পৌঁছতে বাধা দিতে চাইছে। তবে সেই শক্তিটা যে ঠিক কার তা কিন্তু তারা বুঝে উঠতে পারছে না। কিন্তু সেই শক্তির সাধ্য নেই তাদের আটকানোর। এভাবেই চলতে চলতে তারা একসময় পৌঁছে গেলেন বনপাশ গ্রামের শ্মশানে। শ্মশানের চারপাশের পরিবেশটা বেশ নিরিবিলি। একটু বাদেই ঝুপ করে হঠাৎ যেন সন্ধ্যাটা নেমে এলো। শ্মশানের কোথাও কোনো জনমানুষের চিহ্ন অবধি নেই। নীরব নিস্তব্ধ গা ছমছম করা নিঝুম জায়গাটা ক্লান্তহীনভাবে দাঁড়িয়ে রয়েছে। চারিদিকে অনেকগুলো প্রাচীন বট গাছ। খানিকটা দূরে দূরে ঝোপঝাড়ের আড়ালে অন্ধকার। এমনকি একটা শেয়াল কুকুরের ডাকও অবধি শোনা যাচ্ছে না। আজ অমাবস্যা, তার উপর আকাশ সম্পূর্ণরূপে মেঘলা, তাই আকাশে চাঁদ বা তারা কোনোটাই দেখা যাচ্ছে না। সব মিলিয়ে গা ছমছম করা নীরব নিস্তব্ধ এক ভুতুড়ে পরিবেশ। এর মধ্যেই বিনয় আর পরাশর বাবুও সমস্ত সামগ্রী নিয়ে এসে হাজির হলেন। বজ্রযোগিনী আসার আগে গ্রামের সবকটা বাড়ির চারপাশে কিছুটা সর্ষে বাটা আর হলুদ গুঁড়োর একটা মিশ্রণ বানিয়ে তা দিয়ে গণ্ডি কেটে এসেছেন, আর কাউকে সেই গণ্ডির বাইরে বের হতে তিনি নিষেধ করেছেন। বজ্রযোগিনী পরাশরবাবুকে বাড়ি পাঠিয়ে দিলেন। এখন এই শ্মশানে শুধুমাত্র 3টে প্রাণী, বজ্রযোগিনী, বিনয় আর রুদ্রমোহন তান্ত্রিক। বজ্রযোগিনী দেবী এবারে যজ্ঞের আয়োজন শুরু করলেন। শ্মশানের প্রায় মাঝামাঝি জায়গাটাতে তিনি সিঁদুর দিয়ে একটি বৃত্ত আঁকলেন এবং তার মাঝখানটাতে একটা নারকেল রেখে সেটার গায়ে মন্ত্র পড়ে একটু সিঁদুর লাগিয়ে দিলেন। এরপর সেই বৃত্তের চারপাশে সিঁদুর দিয়ে একটা ত্রিভুজ এঁকে তার 3 কোণে তিনি জব, তিল আর হলুদ গুঁড়ো রেখে দিলেন। অন্যদিকে বিনয় একটা মাটির পাত্রে হলুদ গুঁড়ো, সিঁদুর, 3টে জবা ফুল, তুলসী পাতা, অল্প কিছুটা কাঁচা দুধ এবং ঘিয়ের একটা মিশ্রণ তৈরি করছে। আর রুদ্রমোহন তান্ত্রিক ত্রিভুজের এক পাশে ইট দিয়ে একটা যজ্ঞের জায়গা তৈরি করছেন। আর সেই যজ্ঞবেদীর ঠিক সামনে বিনয় বজ্রযোগিনী দেবীর নির্দেশ মতো 1 হাত লম্বা, 1 হাত চওড়া এবং 1 হাত গভীর গর্ত খনন করলেন। এবারে শ্মশানের কোণে পড়ে থাকা একটা মাটির ভগ্ন কলসের একটি খণ্ড এনে তাতে শ্মশানে পড়ে থাকা ছাই দ্বারা কিছু একটা লিখে সেই ভগ্ন কলসের খণ্ডটিকে সেই খনন করা গর্তের ভিতর রেখে পুনরায় সেই গর্তটি মাটি দ্বারা ভরাট করলেন এবং তন্ত্র সামগ্রী সবকিছু গুছিয়ে নিয়ে বজ্রযোগিনী যজ্ঞে বসলেন। এবারে যজ্ঞের কাঠে বিনয়ের তৈরি করা সেই মিশ্রণটার কিছুটা ঢেলে দিয়ে তিনি আগুন জ্বালিয়ে দিলেন। এরপরই বিড়বিড় করে মন্ত্র পড়া শুরু করলেন। এভাবেই প্রথম মিনিট 15 সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপরেই শুরু হলো হাড় হিম করা সব ভয়ঙ্কর তাণ্ডব, যা সাধারণ মানুষের পক্ষে সহ্য করা অতি দুষ্কর। কখনো তারা দেখলেন একটা ছায়ামূর্তি কয়েকটা শিশুর গলা কেটে রক্তপান করছে, আবার কখনো গ্রামবাসীরা চিৎকার করে তাদের কাছে সাহায্য চাইছে। কিন্তু কোনো কিছুকেই তারা যেন ঠিক ভ্রুক্ষেপ করলেন না, কারণ তারা জানেন যে এই ধরনের সাধনায় এমন ভেলকি দেখা যেতেই পারে। কিন্তু এসবে দৃষ্টিপাত করে নিজেদের বিভ্রান্ত করলেই সর্বনাশ। তাই তারা কোনো অবস্থাতেই নিজেদের কাজ বন্ধ করলেন না। প্রায় মিনিট 20 ধরে এভাবে চলার পর বজ্রযোগিনী এবারে জোরে জোরে মন্ত্র পড়া শুরু করলেন। খানিক বাদেই বৃত্তের মধ্যে রাখা সেই নারকেলের গায়ে লাগানো সিঁদুরটা ধীরে ধীরে কালো হতে শুরু করল। সিঁদুরটা সম্পূর্ণরূপে কালো হতেই নারকেলটা হঠাৎই ফেটে যায়। বজ্রযোগিনী এবারে মন্ত্র পড়া বন্ধ করে উঠে দাঁড়ালেন।
সাথে বিনয় আর রুদ্রমোহন তান্ত্রিকও। তিনি আসন ছেড়ে উঠে দাঁড়াতেই হঠাৎই তাদের সামনে দেখা দিল এক ভয়ঙ্কর দর্শন সাধু। আর সেই সাধু হঠাৎ করেই খিলখিলিয়ে হেসে ওঠে। আর তার হাতে থাকা ত্রিশূলটা নিয়ে সে এগিয়ে আসতে থাকে বজ্রযোগিনীর দিকে। বজ্রযোগিনীও তার হাতে ত্রিশূল নিয়ে এগিয়ে যায় সাধুর দিকে। কিন্তু সেই সাধু হঠাৎ করে এক ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। বজ্রযোগিনী ভাবে সে হয়তো ভয় পেয়েছে, কিন্তু না, খানিক বাদেই ঝোপের আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে সেই সাধু। তবে এবারে সে আর একা নয়, তার সাথেই বাইরে বেরিয়ে আসে হুবহু তারই মতো দেখতে 5টি অবয়ব। বজ্রযোগিনী বুঝে যান যে এই সাধু তার ভেলকি খেলা আবার শুরু করেছেন। তবে এই 5টি অবয়বের মধ্যে কোনটি যে আসল সাধু তা বজ্রযোগিনী ঠিক বুঝে উঠতে পারছেন না। তিনি খানিক হলেও বিভ্রান্ত হয়েছেন, তবে তার চোখে মুখে সেই বিভ্রান্তের ছাপ তিনি ফুটে উঠতে দেননি। এরপরই শুরু হয় তাদের দুজনের মধ্যে অস্ত্রের লড়াই। এই লড়াইয়ের মধ্যে তারা নিজেদের তন্ত্রবিদ্যাকেও কাজে লাগিয়েছেন। রুদ্রমোহন তান্ত্রিক চাইলেও বজ্রযোগিনীকে সাহায্য করতে পারবেন না, কারণ এটা তার একার লড়াই। এদিকে সেই ভণ্ড সাধু বুঝে যায় এভাবে আর চলবে না, তাকে অন্য কোনো উপায় কাজে লাগাতেই হবে। হঠাৎ করেই কিছু একটা ভেবে নিয়ে সে ছুট লাগায় বিনয়ের দিকে। বিনয় কিছু বুঝে ওঠার আগেই সেই সাধু বিনয়ের দিকে তুলে ধরে তার হাতে থাকা ত্রিশূলটা। সেই ত্রিশূলটি বিনয়ের শরীরে প্রবেশ করবে ঠিক এমন সময় আচমকা এক আঘাতে ত্রিশূল সমেত সেই সাধুটিও লুটিয়ে পড়ে মাটিতে। বিনয়কে বাঁচাতে বজ্রযোগিনী সেই ভণ্ড সাধুকে ধাক্কা মেরে পিছন থেকে ঠেলে ফেলে দিয়েছে। হঠাৎই বজ্রযোগিনী গর্জে উঠে বলেন, আজ আকাশ বাতাস সাক্ষী রেখে আমার হাতেই তোর বিনাশ হতে চলেছে। পারবি না, তুই পারবি না। তোর সেই সাধ্য নেই আমাকে মেরে ফেলার। তুই তো একটা মূর্খ মেয়ে মানুষ। আমার মতো বড় সাধকের বিনাশ কখনোই হতে পারে না, কখনোই না। নারী হলেও তো মা দুর্গাই বধ করেছিলেন রে অসুরকে, তবে কেন পারবো না একজন নারী হয়ে তোর মতো একটা অকাল কুষ্মাণ্ডকে বিনাশ করতে? আর মূর্খতা, মূর্খতা তো মানুষের কাজে প্রকাশ পায় রে। এত বড় জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না। মরবি তো তুই রে। কথা শেষ হতেই বজ্রযোগিনীর ধারালো ত্রিশূলের এক কোপে সেই সাধুর ধর থেকে তার মাথাটা আলাদা হয়ে গেল। তার গলা দিয়ে গল গল করে বের হতে শুরু করলো রক্ত। তার মুন্ডুটা দূরে ছিটকে পড়ে যায়, আর তার দেহটা কাঁপতে কাঁপতে একসময় নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাধুর দেহ থেকে ফিনকি দিয়ে খানিকটা তাজা রক্ত বজ্রযোগিনীর চোখে মুখে ছিটে এসেছে। মাটিতে পড়ে থাকা সেই ভণ্ড সাধুর নিথর দেহের দিকে তাকিয়ে বজ্রযোগিনী বলে উঠলেন, তন্ত্র সাধনা সবার দ্বারা হয় না রে, আর যাদের দ্বারা হয় তাদের উচিত এই তন্ত্রকে ভালো কাজে লাগানো, নয়তো এমনটাই হয়। পূর্ব দিগন্তে সবে সূর্য বাবা দেখা দিয়েছেন। রাতের সমস্ত আঁধার চিরে সবে সূর্যোদয় হয়েছে। সূর্যোদয়ের মুহূর্তে গ্রামের সৌন্দর্য যেন আরো অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। কাল গভীর রাতে হয়তো কয়েক পশলা বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টি স্নাত গাছপালাগুলো সূর্যের আলোয় ঝকমক করছে। বিচিত্র আর অফুরন্ত সৌন্দর্যের ডালি দিয়ে সাজানো এই গ্রাম। দুচোখ ভরে যায় গ্রামের স্নিগ্ধতায়। গ্রামবাসীদের ঘুম ভাঙে
পাখিদের কিচিরমিচির শব্দে। সব আতঙ্ক দুশ্চিন্তা কাটিয়ে ওঠে, সারা গ্রাম যেন একরাশ নতুন আনন্দের আভা গায়ে মেখেছে। এ যেন এই গ্রামে এক নতুন সকালের শুভারম্ভ। গ্রামের সকলেই বজ্রযোগিনী রুদ্রমোহন আর বিনয়কে ধন্যবাদ জানাচ্ছে। গ্রামের মোড়ল পরাশর বাবু সেখানে উপস্থিত হয়েছেন। বজ্রযোগিনী দেবী ভিড় থেকে সরে গিয়ে একটু আড়ালে গিয়ে দাঁড়ান আর মনে মনে ভাবেন, কৈশোরের প্রতিশোধ নিতে গিয়ে এত ভালো ভালো কিছু মানুষের সাথে তার পরিচয় হয়েছে। তিনি মনে মনে এও ভাবেন যে সেই মায়ের আদরের ছোট্ট বিনু আজ একজন সাধিকা হয়েছেন। হয়তো এটাই তার ভবিতব্য ছিল। এতদিনের তার সাধনা আজ পূর্ণতা লাভ করেছে। অবশেষে তিনি তার প্রতিশোধ নিতে পেরেছেন। কিন্তু তিনি তার নিজের গ্রামে ওই ভণ্ড সাধুর করা কুকর্মের কথা কখনোই ভুলতে পারবেন না। ভুলতে পারবেন না তার নিজের গ্রামের কথা, নিজের পরিবারের আপনজনদের মৃত্যু আর তার নষ্ট হয়ে যাওয়া কৈশোরের কথা। এইসব ভেবে নিজের অজান্তেই কখন যেন গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তবে এই অশ্রুপাত স্বজন হারানোর কষ্টে নাকি প্রতিশোধ নেওয়ার আনন্দে, তা কিন্তু তিনি ঠিক বুঝতে পারলেন না। পরাশর বাবু ও গ্রামের সকলকে বিদায় জানিয়ে বিনয়, রুদ্রমোহন তান্ত্রিক ও বজ্রযোগিনী দেবী রওনা দেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে। কাক ডাকা ভরে গ্রামের মেঠো আলপথ ধরে কয়েকজন হেঁটে যাচ্ছে। কিছুটা পথ যাওয়ার পর রুদ্রমোহন তান্ত্রিক ও বিনয় বজ্রযোগিনী দেবীকে শেষবারের মতো বিদায় জানিয়ে রওনা দেন তাদের গন্তব্য তারাপীঠের উদ্দেশ্যে। আর বজ্রযোগিনী দেবী আনমনে হাঁটতে শুরু করেন এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। এতক্ষণ শুনছিলেন অন্বেষা পালের কাহিনী বজ্র ও সাধু অবলম্বনে বজ্রযোগিনী বনাম চণ্ডাল। পর্ব পরিচালনায় এবং শব্দগ্রহণে শিল্পা। বিভিন্ন চরিত্রে শিল্পা, অনিকেত, সৈকত, অর্ণব এবং সায়ন্তন। কভার ডিজাইনিং সৌম্যদীপ গুঁই। সাউন্ড ডিজাইনিং এ ছিল ফিনিক্স অডিও ভার্স। খুব শীঘ্রই আমরা ফিরব এমনই ভিন্ন স্বাদের নতুন কিছু গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই নিজের পরিবারকে ভালো রাখবেন আর তার পাশাপাশি নিজের একটু খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।